সবেমাত্র স্কুল লাইফ শেষ করে কলেজে গেছি। কলেজ যখন স্কুলে পড়তাম তখন শুধু ভাবতাম কবে বড় হব, কবে আমি কলেজে ভর্তি হব, কত বন্ধু হবে। শুনেছি কলেজ বাঙ্ক করে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়, গার্লফ্রেন্ড হয়। তো এরকমই একটা ভাইয়ের ঘটনা নিয়ে তোমাদের কাছে আসলাম। সবাইকে বলবো একটা করে লাইক কমেন্ট অবশ্যই করবে, শেয়ার তো করতেই হবে। আত্মীয় পরিজন ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই শেয়ার করবে, কারণ আজকের ঘটনা শেষে একটা তোমাদের শিক্ষণীয় কিছু টিপস থাকবে। সাথে থাকো, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আজকে ঘটনায় ফিরি। যে ভাই ঘটনাটা পাঠিয়েছে তার বন্ধু সমরেশ, সমরেশের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ভাই বলেছে, দিদি ভাই, সমরেশ যেরকমভাবে ঘটনাটা আমাকে শেয়ার করে ঠিক আমি নিজে ধরলাম আমি সমরেশ ভেবে আমি ঘটনাটা বলছি, ঠিক সেরকমভাবেই আমি তোমাদের কাছে ঘটনাটা তুলে ধরলাম। সমরেশ স্কুল লাইফ শেষ করে কলেজে গেছে। কলেজে যাওয়ার পর সে দেখছে যতটা স্কুল লাইফে থাকতে ভেবেছিল যে কলেজ লাইফটা অনেক 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 ভালো, অনেক স্বাধীনতা আছে, ঘুরতে পারবো, গার্লফ্রেন্ড হবে, কলেজ বাঙ্ক করে এদিক সেদিক চলে যাব, কিন্তু সেগুলো তো পরে হবে। আগে যখন কলেজে ভর্তি হলাম তখন দেখলাম আমার জন্য অপেক্ষা করছে একটা অন্য লাইফ। কারণ যারা সিনিয়র আছে সমানে পেছনে লাগতো, র্যাগিং করতো, হাসি ঠাট্টা, ইয়ার্কি, ফাসলামি, কখনো জামা টেনে খুলে দিত, যেগুলো নতুন নতুন যখন স্কুল লাইফ থেকে কলেজে ছেলেমেয়েরা আসে তখন এগুলো হয়। ঘটনাটা বেশি পুরনো না, আজ থেকে 2 বছর আগে ঘটেছিল। সমরেশের জীবনে যে এরকমভাবে সমরেশ তো ভাবিও নি, কারণ কেউই প্রথম থেকে আশা করে না যে আমাদের পরবর্তী সময় কি আমাদের সাথে ঘটতে চলেছে। সমরেশ বলে, আমি কলেজে যাওয়ার পর আমার সাথে তো এগুলো হতেই থাকে প্রায় 2-3 মাস টানা। আমি সেগুলোকে কিন্তু নিজের মধ্যেই রাখি, কারণ শুধু আমি বলে না, আমার মতো যত নতুন নতুন ছেলে গেছে, মেয়ে গেছে, সবার সাথে একই রকম হচ্ছে, শুধু আমার সাথে বলে তো না। তারপরে একটা সময় আমার কিন্তু যারা সিনিয়র ছিল, যারা এতদিন আমাকে নিয়ে সবাই আর কি করেছে, ঠাট্টা করেছে, টেনে জামা খুলে দিয়েছে, র্যাগিং করেছে অ্যাকচুয়ালিও, তারা কিন্তু একটা সময় আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। সিরিয়াসলি তারা বন্ধু হয়ে গেছে। আবার এখন এরকম হয়েছে যারা আমার মতো নতুন আসছে ছেলেমেয়েরা, আমরা আবার তাদেরকে কিন্তু র্যাগিং করছি, তবে একটা মাত্রা রেখে। তো সেখান থেকে শুরু হলো আমার সুন্দর একটা কলেজের ঘটনা, যে ঘটনাটা একদম বাস্তবায়িত হয়ে একটা ভৌতিক ঘটনার মধ্যে চলে যায়। কিভাবে একটা ছেলে কলেজে আসলো স্কুল লাইফ শেষ করে, তার এখান থেকে তার জীবনের একটা শুরু, সে সেখান থেকে কিভাবে হারিয়ে গেল ঘটনাটা বলি, এবার শোনো। সমরেশ বলে, দিদি আমি প্রায় 7-8 মাস কলেজে একদম সবার সাথে মিলেমিশে গেছি, পড়াশোনা করছি ভালোভাবে। বন্ধু কাকে বলে, ওরাই তো আসল বন্ধু। আমার এত সুন্দর বন্ধু বান্ধব সব নিয়ে আছি। হঠাৎ আমার কিন্তু কোনো বান্ধবী হয়নি। ওই যে স্কুল লাইফে একটা কোথাও স্বপ্ন ছিল কলেজে গেলে পর একটা বান্ধবী করব, সবারই থাকে। তো আমার কিন্তু এই 6-7 মাস 8 মাস রানিং তখন কোনো বান্ধবী জোটেনি। হঠাৎ একটা মেয়েকে আমার ভালো লাগে, মেয়েটার নাম ছিল সখী। মেয়েটাকে আমার ভালো লাগে, কিন্তু কোনো সময় না বলতে পারতাম না। মেয়েটা আসতো, কথা বলতো। আর বলে রাখি, ওই মেয়েটার আবার 3টে বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বান্ধবী। ওই মেয়েটার 3টে বান্ধবী। ওই মেয়েটার খুব ভালো ওরা আবার বন্ধু ছিল, মানে সব জায়গায়, মানে কোনো কেবিনে যাও ওরা রয়েছে, কোনো ক্লাসে যাও ওরা 4 জন, এমনকি ক্যান্টিনে যাও ওরা 4 জন, মানে 4 জন একত্র। তো সেখান থেকে বুঝলাম ওই সখী ছিল মেন, আর ওই সখীর ছিল 3টে বান্ধবী। তো যাই হোক, সখী আমাকে একদিন নিজে থেকে, আমাদের কলেজে একটা কোনো সেমিনার ছিল, তো সেই দিনকে আমরা সবাই খুব সেজেগুজে আসি। সখীকে তো আমার এমনিতে কথা বলতো, ফ্রেন্ড হিসাবে ভালো লাগতো।
হঠাৎ করে সখী আমাকে প্রপোজ করে। যখন প্রপোজ করে বসলো আমি কিন্তু না করতে পারিনি, কারণ কোথাও গিয়ে ওর জন্য মনে আমার একটা কোথাও কিন্তু কিন্তু ছিল, ভালো লাগা তো আগেই ছিল। তো সখী যখন আমাকে নিজে থেকে প্রপোজ করলো আমি কিন্তু ওকে হ্যাঁ বলে বসলাম, যে হ্যাঁ আমিও তোমাকে লাইক করি বা পছন্দ করি। তো ওখান থেকে শুরু হলো আমাদের একটা ভালোবাসার অধ্যায়, শুরু হলো খুব ভালো। আমি তার মাঝখানে বলে রাখি, সমরেশ বলে, আমি সখীকে আর তার যে 3 বান্ধবী ওদেরকে আমি একবার দেখেছিলাম, কোনো ছুটিতে আমি গেছিলাম ওদের বাড়িতে, মানে সখীদের বাড়িতে। ওর বাড়িতে প্যারেন্টস ছিল না, তখন ওই 3 বান্ধবী আর ওই সখী 4 জনে প্ল্যান চাট করছিল, এটা আমি দেখেছিলাম। বারংবার আমি বারণও করি সখীকে যে তুমি এগুলো কেন করো, এসব তো ভালো না, কি ব্যাপার। ও তখন বলতো যে না, অনেক মুভিতে দেখি, অনেক বই পড়েছি, এরকম রিয়েল লাইফে হয়, কোনো ব্যাপার না, আমরা তো প্রায় করি, এর আগেও করেছি, আমাদের সাথে তো কিছু হয়নি, তুমি খামোকা ভয় পাচ্ছ। এই সব কথা কিন্তু সমরস মানে এইসব কথা কিন্তু সেই ভাইকে বলে। সখী যখন এই কথাগুলো বলে ও তখন কথাগুলো ওর মতো করেই গ্রহণ করে, যে হ্যাঁ হয়তো হবে, এগুলো তো সবাই যদি করতো সব কিছু হয়ে যেত। তো যাই হোক, একদিন সকালবেলা ফোন আসে সমরেশের কাছে। সমরেশ সেজে গুজে বের হয়, সমরেশকে বলে যে কলেজ ছুটি আছে, আমরা ঘুরতে যাব, তুমি এসো। সমরেশ কিন্তু সেজে গুজে আসে। সেই দিন প্রথম ওর জীবনের একটা অধ্যায় পরিবর্তন হয়, সেটা হচ্ছে ও যখন বাড়ি ফিরে আসে, বাড়ি যখন ও ঢোকে না, তখন ওর কোথাও ওর মাইন্ডে আসে আমি বাড়ি থেকে বেরিয়ে তো ছিলাম, কিন্তু বাড়ি আসলাম। এই যে বাড়ি দিয়ে বেরোনো আর বাড়ি ঢোকা, তার মাঝের গ্যাপ কোথায় ছিল, কি করেছে, কিন্তু ও সখীর সাথে বেরিয়েছিল এইটা ওর মনে আছে। ঘটনাটা শুনবে তখন ও, এবার একটা ছেলে তো ডিরেক্ট ফোন করে মেয়েকে বলতে পারে না যে কী গো আমরা কোথায় গেছিলাম, বলবে তুমি তো আমার সাথেই ছিলে, ভুলে গেছো। তো ভালোবাসা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। ও আর ওরকমভাবে জিজ্ঞেস না করে ও সখীকে ফোন করে। সেই দিন যেদিন বাড়ি ঢোকে, সখীকে ফোন করে বলছে, আচ্ছা সখী, আমি সমরেশ বলছি। বলছে হ্যাঁ বলো, কি হয়েছে, তোমার শরীর ঠিক আছে তো? বলছে হ্যাঁ আমি একদম ফাইন আছি, কিন্তু আচ্ছা আমরা যে বেরিয়েছিলাম, আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। অ্যাকচুয়ালি সমরেশের কিন্তু মাথায় কিছু নেই যে ও কোথায় গেছিল। তখন সখী ওকে জানায়, কেন, আমি, আমার 3 বান্ধবী, তুমি, আমরা 2 দিন তো দীঘায় গেছিলাম, তোমার মনে নেই? দীঘায় কত মজা করলাম, সমুদ্রে স্নান করেছি, খেয়েছি, ঘুরেছি, কত আড্ডা, ইয়ার্কি ঠাট্টা করেছি, সব ভুলে গেছো নাকি? বলছে না না, ভুলে যাইনি, আমি তোমাকে জিজ্ঞেস করলাম। কিন্তু সত্যি সত্যি সমরেশ সব কিছু ভুলে গেছে, কারণ সমরেশ যে 2 দিন দীঘায় ছিল, দীঘায় কোথায় ছিল, কি করেছে, কি খেয়েছে, কিচ্ছু মনে নেই ওর, ও সব ভুলে গেছে। কিন্তু ও সখীকে বলেনি, কারণ যদি সখী ভাবে যে মায়ে ভুলে গেছে, এর সাথে আর কথা বলা যাবে না, বা এ মাথায় কিছু রাখতে পারে না, একটা মেয়ের মাথায় অনেক কিছু আসতে পারে, কারণ ও 4 দিন ওর সাথে ছিল। যাই হোক, সেখান থেকে শুরু হলো ঘটনা। রাত কখনো 12টা, কখনো 1টা, কখনো 3টে, যেখানে থাকতো সমরেশ, সেখান থেকে উঠে ও হাঁটতে হাঁটতে রাতের বেলা শ্মশানে চলে যেত। 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরত্বে বাড়ি থেকেও শ্মশান ছিল, যেটা জঙ্গলে রাস্তা দিয়ে ওকে শ্মশানে যেতে হতো। ও রাতের বেলা শ্মশানে চলে যেত, ওর কিছু হুঁশই থাকতো না। ও শ্মশানে গিয়ে কার সাথে কথা বলতো, কী করতো, ওর কোনো ধ্যান থাকতো না। কিন্তু ভোর যখন হতো তখন কিন্তু ও আবার বাড়ি চলে আসতো, আর বাড়িতে এসে ওর মনে পড়তো যে আমি রাতের বেলা বাড়িতে ছিলাম না। দীর্ঘদিন এরকম টানা 2-3 মাস চলে ওর সাথে।
সখী বলতো, কিরে তুই কলেজে আসছিস না, কি ব্যাপার? ও বলতো, সমরেশ সখীকে বলতো যে আমার শরীরটা ঠিক নেই। রাতের বেলা একটা ছেলে যদি সারা রাত শ্মশানে চলে যায়, টাইমের ঠিক নেই, তো কোনোদিন কলেজ যেত, কোনোদিন যেতে পারতো না, সখীকেও বলতে পারতো না, সখীকে হারানোর ভয়ে ও কিছু ক্লিয়ারই করতো না। এরকম হতে হতে একদিন, যে ওর বাড়িতে যেখানে ও থাকতো সমরেশ, ওখানে না সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। এবার ওর বাড়ির লোক কোনো কারণে ওই সিসিটিভিটা চেক করে, ছেলের পর্যবেক্ষণ করছে, ছেলে কোথায় যাচ্ছে, কখন ঢুকছে। মা বাবা তো করবেই, মা বাবা বলে কথা। এবার ফোন করে সমরেশের বাবা বলে, কিরে তুই রাতের বেলা কোথায় যাস? রাত্রেবেলা কোনো সময় 12টায় বেরোচ্ছিস, 3টেয় ঢুকছিস, কোনো সময় 3টে বেরোচ্ছিস, ভোরবেলা ঢুকছিস, কি ব্যাপার বলতো তোর? তখন ও বলে যে বাবা, আমি বন্ধুর বাড়িতে যাই, এখানে কোনো ব্যাপার না, বন্ধু ডাকে যাই। তো বাবা মা একটু দূরে থাকতো, আর ও থাকতো একটা জায়গায় বাড়িতে। তো বাড়ি বলতেও একটা রেন্টের বাড়িতে থাকতো। এবার বাবা মায়ের আসতেও তো একটা সময় লাগে। একটা সময় সমরেশ কী করতো, রাতের বেলা যখন চলে যেত শ্মশানে, গিয়ে শ্মশানে কারোর সাথেও কথা বলতো, যেটা অদৃশ্যমান, ও নিজেই জানায়। আমি জানি না আমি কার সাথে কথা বলতাম, রাত ভোর আমি তার সাথে বসে কথা বলতাম, যেটা চোখে দেখা যেত না, কিন্তু আমি বুঝতাম কেউ আছে। সমরেশ জৈতনিক মহাদেবের ভক্ত ছিল, দেবাদিদেব মহাদেবকে খুব পুজো করত। সমরেশ যতই খারাপ একটা নেগেটিভ জগতে চলে যেতে চাইছে, কিন্তু ওর মন, ওর মাইন্ড, ওর যে একটা ঊর্জা আছে, গুড ভাইবস, সেটা ওকে সবসময় সব জায়গাতেই বাঁচিয়ে নিয়ে বাড়ি চলে আসতো। কিন্তু শেষ সমরেশ কয়েকবার শ্মশানে গিয়ে তার আঙুল কেটে, এই বুড়ো আঙুল যেটা থাম বলে, এই আঙুল কেটে ও কিন্তু জ্বলন্ত চিতায় আগুন অর্পণ করে। কারণ ওর বাড়ির লোক যখন সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে 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 বুঝতে পারে যে ছেলের অন্য কোনো ব্যাপার, তখন তার বাড়ির লোক কিন্তু সেই যেখানে ভাড়া থাকতো সমরেশ, ওখানে আসে। এসে দেখে সমরেশের এই হাতের বুড়ো আঙুল রীতিমতো পোকা ধরে গেছে, কিন্তু সমরেশের না ব্যথা আছে, না কোনো ফিলিংস আছে যে ওর হাতের আঙুলটা পোকা ধরে গেছে। সমরেশের বাবা মা বলে, এটা তোর কি হয়েছে? সমরেশ বলে, আমি জানি না। তো তারা ব্যান্ডেজ করে, ডাক্তার দেখায়, ছেলেকে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। ছেলে তখন জ্বরে ভুগছে। বাবা মা আসার পর দেখে ছেলের জ্বর, তাকে বাড়িতে আটকে রেখে দেয়, বলে কোনো কলেজ যেতে হবে না, কোথাও বেরোবি না। কিন্তু বাবা মা তো আর চিরস্থায়ী ওই ভাড়া বাড়িতে থাকতে পারবে না যেখানে ছেলে থাকে। বাবা মা কিছুদিন থাকার পর ছেলেকে একটু সুস্থ করে দিয়ে তারা তাদের বাড়ি ফিরে যান। সমরেশ আবার গায়েব 1 মাসের জন্য। শুনলে হয়তো ঘটনাটা মনে হবে যে এরম আবার হয় নাকি, যার সাথে হয়েছে সে জানে। সমরেশ বলে, 1 মাসের জন্য আমি কোথায় ছিলাম আমি জানি না, কিন্তু সেখানে আমি দেখেছিলাম অনেকগুলো কঙ্কাল। একটা বাড়ির মধ্যে রয়েছি, আর ওখানে একটা শ্যাডো দেখেছিলাম মহিলার, ঠিক আমার যেরকম গার্লফ্রেন্ড, ঠিক ওর যেরকম চুল, ও যেরকম চুল ছেড়ে যখন হাঁটতো, ওকে যেরকম পেছন দিয়ে লাগতো, ঠিক ওই রকম একটা শ্যাডো আমি দেখেছিলাম। আর সেই শ্যাডোটা দেখার পর আমি চিৎকার করে, সখী সখী তুমি আমার সাথে এত বড় খারাপ কাজ কি করে করলে? তুমি আমাকে কোথায় আটকে রেখেছো? এখানে তো আমি কঙ্কাল দেখতে পাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। তখন সখী বলেছিল, আমি তোকে ভালোবাসি না, তোকে আমি কোনোদিনও ভালোবাসিনি। আমার বয়ফ্রেন্ড ছিল, যে বয়ফ্রেন্ড আমার সাথে ঝগড়া করে সে গলায় দড়ি দিয়ে সুসাইড করে। আর আমি প্ল্যান চ্যাট করতাম শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের জন্য। আমি ওকে ডাকতাম যখন আমার খুব ওকে মনে পড়তো। তখন আমি আমার বয়ফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে একটা ছেলের মধ্যে আমি তোমার আত্মাকে ঢুকিয়ে রাখবো, কেউ বুঝতে পারবে না। সে সারাদিন তার মতো থাকলেও তুমি তার শরীরেই থাকবে। তো সখী তো প্ল্যান চার্ট করতো, এটা খুব ক্লিয়ার পূর্বেই সমরেশ সেটা জানতো। কোনো রকমে সমরেশের, ওই যে প্রথমেই বললাম মহাদেবের ভক্ত,
কোনো রকমের নিজেকে জাগ্রত করে একটা ঊর্জা ওর শরীরের যেটা ছিল, মানে একটা মানুষের একটা নেগেটিভ একটা পজিটিভ দুটোই কিন্তু মানুষের শরীরে থাকে। কখনো আমাদের মনে হয় আমরা এই কাজটা করব, আবার কখনো আমাদের মন বলে করবি না। তো আমরা দেখি কোনটা জয় করে জিতে যায়, খারাপটা না ভালোটা। তো ভালোটা ওকে কাজে দেয়। ও যেখানে ছিল সেখান থেকে ও বেরিয়ে ও বাড়ি আসে। বাড়িতে এসে ওর যে কলেজের 2-3টে বন্ধু ছিল সমরেশের, তাদেরকেও সব কথা বলে যে আমার সাথে এরকম এরকম ঘটছে। কারণ ও পুরনো পাত্তা, ও একদম কলেজ যেত না, ওর সাথে ঘটছে যা ও তো নিজেই জানে। তখন তার বন্ধুরা বলে তুই তোর মা বাবার ফোন নাম্বার দে। মা বাবার ফোন নাম্বার দেয়, তার মা বাবাকে তার বন্ধুরা ফোন করে। তার মা বাবা বলে আমরা বুঝতেই পেরেছি ওর জীবনে কিছু অন্যরকম ঘটছে। তার মা বাবা কিন্তু ছুটে আসে যখন, তখন কিন্তু মা বাবাকে বন্ধুগুলো সব বলে। সমরেশ তখন বলার অবস্থায় ছিল না। 1টা মাস ও যেখানে ছিল ওখানে ওর অবস্থা একদম শেষ হয়ে গেছিলো। যে বাড়ি কিভাবে ফিরেছে ঈশ্বরের কৃপায়, সে ঈশ্বরই জানে, ওই জানে। যাই হোক, তো ওর মা, সমরেশের মা বাবা বন্ধুরা মিলে সখীর বাড়িতে যায়। যখন সখীর বাড়িতে যায়, সখীকে জিজ্ঞেস করে। সখী তখন বলে যে আমার যে বয়ফ্রেন্ড সত্যি আমার সাথে অশান্তি করে ও গলায় দড়ি দিয়ে মারা গেছে, কিন্তু আমি তো এইসব কিছু জানি না, আমি এর মধ্যে নেই। আমি সমরেশকে চিনি, কিন্তু সমরেশকে আমি ভালোবাসি, কিন্তু সমরেশকে আমি কেন মারতে চাইবো, বা আমার বয়ফ্রেন্ডকে আমি ওর মধ্যে ওর আত্মা, এসব আমি কিছু জানি না। এগুলো সমরেশ বানিয়ে বলছে। সমরেশ হসপিটালাইজড হয়, বাড়ি ফেরে। সমরেশও যায় সখীর বাড়ি, গিয়ে তখন খুব কান্নাকাটি করে, ভেঙে পড়ে যে আমার জীবনে এরকম এরকম হয়েছে, তুমি তো আমাকে সব বলেছো, তুমি তো আমাকে আটকে রেখেছিলে। কারণ ওর মতনই একটা মেয়ে ও দেখেছিল, একটা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো। তখন অ্যাকচুয়ালিও যে সখী ছিল না, সখীর যে বান্ধবী ছিল তার নাম ছিল নীলিমা। ঘটনাটা এবার শোনো। সখী তো ডিনাই করে যায় যে আমি এর মধ্যে কিছু করিনি, আমার এর মধ্যে হাত ছিল না। একটা মানুষ ডিনাই করলে এখানে তো কোনো প্রুফই নেই। তুমি পুলিশ থানা কি করবে, এখানে তো কোনো প্রুফ নেই। শ্যাডো দেখেছে, শ্যাডো বলেছে যে আমি সখী, আমি তোমাকে মারতে চাই, আমার বয়ফ্রেন্ডের আত্মাকে ঢোকাতে চাই। এটা পুলিশকে গিয়ে বললে পুলিশ কি এটা মানবে? পুলিশ তো প্রুফ চায়, এটা তো বিশ্বাস করবে না। তো সমরেশের মা বাবা সমরেশকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়, বন্ধুরাও যায় সাথে। ওখানে যাবার পর তখন নীলিমার খোঁজটা ওই তান্ত্রিক দেয়, যে যেই সখীর কথা বলছে, ফটো চাই, সবার ফটো দেয়। তখন বলছে যে এই মেয়েটাকে, বলছে এটা নীলিমা, সখীর খুব ভালো বেস্ট ফ্রেন্ড। বলছে ওই মেয়েটাকে গিয়ে ধরো তোমরা, নাহলে ওই মেয়েটাকে এখানে নিয়ে আসো। এবার ওই মেয়েটার বাড়িতে যখন মানে বন্ধুরা যায়, সমরেশের বন্ধুরা বাইকে করে গিয়ে ওকে নিয়ে আসবে ওই বাবার কাছে, তান্ত্রিকের কাছে। তখন নীলিমা কিন্তু আসে না। নীলিমা বলে আমি যাব না। একটা মেয়েকে তো জোর করে তুলে আনা যায় না বললে। তো তান্ত্রিক তখন সমরেশের মা বাবা আর সমরেশ সাথে ওই নীলিমার বাড়িতে যায়। তখন নীলিমাকে গিয়ে বলে যে এর মূল যে কাণ্ডগুলো ঘটাচ্ছ সেটা হচ্ছে তুমি, তোমার এর মধ্যে কি স্বার্থ আছে? সখীকে ভালোবাসে সমরেশ, তুমি সখীর বান্ধবী, তুমি এর মধ্যে এত বড় খারাপ কাজ কি করে করলে? তখন জানা যায় যেটা, সেটা খুব আশ্চর্য লাগবে। সেটা হচ্ছে এখানে সখী তার যে আগের এক্স যে বয়ফ্রেন্ড ছিল তার আত্মাকে অ্যাকচুয়ালি কবজা করে রেখেছিল নীলিমা, সখী না। প্ল্যান চারটা অ্যাকচুয়ালিও করতো হচ্ছে নীলিমা। সখী আর তার আরও যে বন্ধু বান্ধবী ছিল তাদের নিয়ে নীলিমা ছিল আসল এখানে কালপিট। ও করতো সব কিছু। আর ও যখন সখীর যে এক্স বয়ফ্রেন্ড তার আত্মাকে যখন এ হাতে করে রাখে, মেয়েটা অনেক কিছু জানতো, বাড়িতে অনেক কিছু করতো, মুরগি বলিয়ে দিত, এইসব কাজ করতো। যখন এই সখীর যে এক্স বয়ফ্রেন্ড তাকে এ হাতে করে রেখেছিল, আর এ বলেছিল যে তুমি আমার কথা মতো যদি চলো
তাহলে তোমাকে আমি একটা, তুমি যে অতৃপ্ত, এমনি তো গলায় দড়ি দিয়ে মারা গেছে, যে এক্স বয়ফ্রেন্ড ছিল সখীর, তুমি যে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমাকে আমি একটা শরীর দেবো, আর সেই শরীর জোগাড় করবে তোমারই সখী। তোমাকে আমি একটা শরীর দেবো, আর যেই তুমি সখী ভালোবাসত সমরেশকে, সমরেশকে অ্যাকচুয়ালি মুদ্রা করে নীলিমা ওর শরীরে এক্স বয়ফ্রেন্ডকে সখীর ঢোকানোর চেষ্টা করে। ঘটনাটা বুঝতে পারছো? এখানে কিন্তু সখীর কোনো কিছু নেই, সখী কিন্তু কিচ্ছু জানে না, করেছে ওর বান্ধবী। এখানে একটা ভাই আমাদের বার্তা পাঠিয়েছে। ভাই বলেছে, দিদি এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারি, পরে ভাই তো সুস্থ হয়ে যায়, এমনকি দুজনের কলেজ শেষ হয়, কলেজ দুজন শেষ করার পর দুজনেই ভালো জায়গায় চাকরি পায়। সখী আর সমরেশ কিন্তু আলাদা হয়নি, ওরা দুজনে কিন্তু এখন ম্যারেড লাইফ নিজেদের মতো করে কাটাচ্ছে, বিবাহিত জীবন। ওরা দুজন দুজনকে বিয়ে করেছে, সখী আর সমরেশ। তো যে ভাই ঘটনাটা পাঠায়, সমরেশ বার্তাটা পাঠায়, যে অনেক জিনিস আমরা যেটা চোখে দেখি না, ধরো চোখে দেখছি, কেউ হয়তো আমাকে তার মুখ থেকেই বলছে যে কিছু একটা, সেই জিনিসটা কিন্তু সত্যি হবে এর কোনো কিন্তু ব্যাপার নেই, সেটা সত্যি নাও হতে পারে। কারণ এখানে কিন্তু সমরেশ সখীর মতনই কাউকে দেখেছিল, সেটাও কিন্তু একটা আত্মা ছিল, যেটা দেখেছিল চুল ছাড়া, ওকে একটা ঘরে রেখে দিয়েছে। এটা কিন্তু পুরো নীলিমা অন্য একটা আত্মা দিয়ে করিয়েছিল, যাতে সখী জানে যেটা সখী করাচ্ছে। তাই ঘটনাটা আমি তোমাদের পড়তে পড়তে আমি তোমাদের কিছু দেখাবো, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে বাস্তবে আমরা যেই জিনিসটা সবসময় ভাবি যে এটা আমাদের সাথে হতে পারে, বা এই বলছে মানে এই করেছে, এরকম কোনো ব্যাপার না। হতেই পারে সেটা অন্য কিছু, কিন্তু আমরা ভাবছি অন্য কিছু। দাঁড়াও আমি তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে এই যে ভাই আমাকে ঘটনাটা পাঠায়, তোমাদের দেখাই। ঘটনাটা হচ্ছে এইটা, আমি এখানে নাম্বারটা জাস্ট হাইড করলাম। এই যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে, আমাকে টাইপিং করার থেকে যদি ভয়েসে তোমরা ঘটনা পাঠাও খুব ভালো হয়। এত বড় বড় ঘটনা না, দেখো পড়তে 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 মাইন্ড এমনি চেঞ্জ হয়ে যায়, মানে লাইন বাই লাইন। তারপর আরও আছে এখানে, এই দেখো আরও আছে, ঠিক আছে? তো আমি বার্তাটা পড়ে শোনাচ্ছি তোমাদের, যে পেছন থেকেও তোমার পেছনে কেউ ছুরি মারতে পারে, তবে নীলিমা যেই বাড়িতে থাকতো সেও কিন্তু গলায় দড়ি দিয়ে মারা যায়, নীলিমা। আর ওই বাড়িতে কিন্তু এখন আর কেউ থাকে না। নমস্কার দিদি, এটা ছিল একটি সত্য ঘটনা, যেটা আমার বন্ধু সমরেশ ও আমার বান্ধবী সখী, ওদের একটি সত্য ঘটনা। দিদি আপনি যখন ঘটনাটা ইউটিউবে দেবেন তখন আমাকে একটু পাঠিয়ে দেবেন। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো আমি তোমাদের সামনে পড়ে শোনালাম, আশা করি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আরও একটি ঘটনা ছিল, কিন্তু আমার হঠাৎ একটি কাজ এসে পড়েছে, আর আমি ঘটনাটা আর বড় করতে চাইছি না। আগামীকাল অবশ্যই তোমাদের সাথে ঘটনা শেয়ার করব। আর শোনার কথাই কিন্তু আমাদের ঘটনা এসছে, যারা শোনোনি তারা তাড়াতাড়ি শুনে নিও। তো চলো আমরা এবার তাড়াতাড়ি করে কমেন্ট পড়ে ঘটনাটা শেষ করে দিই। আমরা ঝাড়খণ্ডের একটি ভৌতিক চার্জের ঘটনা তোমাদের শুনিয়েছিলাম। তো বোন আমাদের অনামিকা বোন, যিনি অ্যাকচুয়ালিও ভুক্তভোগী ছিলেন, যার ঘটনা, সে কিন্তু আমাদের কমেন্ট করেছে, তোমরা দেখে আসবে গিয়ে। তো প্রথম আমাদের কমেন্ট করেছিল ফিরোজ খান, তারপর কমেন্ট করেছো রাজশ্রী পাল, নীলু মজুমদার, সৈনী রয় ছোট্ট বোন, মিষ্টি বোন, রূপা দে, রাজীব জাসওয়াল, কেকা রয়, আয়ান হালদার, কোয়েল দাশগুপ্ত, শম্পা মিনি কিচেন, ঝুমা চ্যাটার্জি, তারপর কৃষ্ণা ধারা, ঝুমা চ্যাটার্জি, নীলু মজুমদার, কিষাণু মান্না, সুজাতা দাস, সৌমিক সরকার, সুনীতা চন্দ, শম্পা মিনি কিচেন, ডালি দেবনাথ দিদিভাই, মধুমিতা ভৌমিক, তারপর কমেন্ট করেছে সুদীপ্ত ব্যানার্জি, সুমনা ভট্টাচার্যা, বরুণ মজুমদার, ঝুমা চ্যাটার্জি,
মৌয়া পল, দেবাশিস চৌধুরী, তারপর কমেন্ট করেছো দেবলীনা পাল, মনিকা মুখার্জি, শুভঙ্কর ঘোড়ই, ফিরোজ খান, বাংলাদেশ থেকে আমাদের মিম কমেন্ট করেছো, আট পাঠশালা কমেন্ট করেছো, তারপর চৈতালি রয়, কৃষ্ণাধারা বোন আবারও কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, অসীম দাস, শম্পা মিত্র বোন, প্রদীপ দাস, আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, তমাল মণ্ডল, তারপর কমেন্ট করেছো অজয় শঙ্কর মণ্ডল দাদা ভাই, নীলু সিং, টুম্পা হালদার, প্রিয়াঙ্কা দাস, অদিতি বড়ই, রিয়া, তারপর সোমা দাস পরিবার থেকে সোমা কমেন্ট করেছো, উমা ঘোষ কমেন্ট করেছো, একদম শেষে কমেন্ট করেছো ত্রিদীপ সোম। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আমি চাই তোমরা এরকম করে কমেন্ট করতে থাকো, ভিডিওগুলো শেয়ার করতে থাকো আত্মীয় পরিজনের সাথে। আর অবশ্যই যারা ঘটনাগুলো শুনছো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবার পরিবার, সবার উপরে বড় মায়ের আশীর্বাদ থাক। এখনের মতো আসবো, দেখা হবে আগামীকাল। আর হ্যাঁ, যারা সোনা কথায় ঘটনা শুনুনি তাড়াতাড়ি কিন্তু এই ঘটনাটা শোনার পর সোনা কথার ঘটনাটা শুনবে। দক্ষিণেশ্বরের ঘটনা, 6 বছর আগে ঘটে যাওয়া সত্য এক দিদিভাইয়ের ঘটনা শুনে নিও। এখনের মতো আসি, শুভরাত্রি।